বলছি সেকশন 3-তে যাওয়া যাবে না। এই যে মানে কানে ধরলাম, এখন ওই রেডিও টেলিভিশন ওই সিরিজ দেখার টাইম নেই। কখন আসলে সুইটেবল টাইম লিসেনিং প্র্যাকটিস করার জন্য? আপনি যদি ছোট্ট একটা লেটারও মিস্টেক করে ফেলেন না, আপনার ভুল হয়ে যাবে। 14 না 40, তো তারা 14 বললো, আপনি 40 শুনলেন। লিসেনিং সেকশন 1-এ 10-এ 9 না পান, যতক্ষণ 9 না হয়, তাহলে দয়া করে পরেরটাতে আর যাবেন না। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, লিসেনিংয়ে কিন্তু অনেক সমস্যা ফেস করেন, যে অনেক সময় লিসেনিংয়ে কি বলা হলো সেটা কিন্তু আসলে আপনারা ধরতে পারেন না, বা মূল অ্যান্সারটা কিন্তু আপনারা ধরতে পারেন না। এটা আসলে অনেকগুলো কারণ আছে, যেগুলো আসলে আপনি নিজেও জানেন, যে আপনার লিসেনিংয়ের যে স্কিলসটা সেটা কিন্তু আসলে অতটা ডেভেলপ না। অর্থাৎ আপনি যা শুনছেন সেখান থেকে শুধু শব্দগুলো বুঝতে পারছেন, কিন্তু বাক্যগুলো বুঝতে পারছেন না। অর্থাৎ তাদের যে এখানে আসলে লিসেনিংয়ে কি হয়, আপনার খুব ইজি কিন্তু একটা অডিও প্লে করা হয়, বাট তারপরেও আমরা ধরতে পারি না। এর কারণ আসলে আমরা শুধু মনে করি যে আমি তো শুনছি, কিন্তু কোথায় যে কখন অ্যান্সারটা বলে গেল সেটা কিন্তু আসলে কখনো ধরতে পারি না। সো আপনি প্রশ্নও বুঝতেছেন, অডিও শুনতেছেন, সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি? সমস্যাটা কোথায়? আপনি মানে আপনার মনোযোগ ধরে রাখতে আপনি পারছেন না, কারণ আপনি আপনার মাথা আসলে ওইভাবে ক্যাচ করতেছে না, ব্রেনটা ওই শব্দগুলো বা বাক্যগুলোকে ক্যাচ করতে পারছে না। তো যার কারণে আসলে লিসেনিং অনেক প্রবলেম হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনারা অনেক কাজ বা পদক্ষেপ নিতে পারেন। যেমন, ফার্স্ট অফ অল, যদি আপনাকে লিসেনিং ভালো করতে হয়, তাহলে যেই কাজটা করবেন, আপনারা প্রথমে ক্যামব্রিজের বই কিনবেন। ক্যামব্রিজের বই কিনে দেন হচ্ছে এইখানে প্রশ্নগুলো আপনি দেখবেন যে একবার দুইবার করে সবগুলো প্যাটার্ন যখন আপনি জানবেন, যে সেকশন 1 কেমন, 2 কেমন, 3 কেমন, 4 কেমন, সবগুলো জানার পরে আপনি নিজে থেকে টেস্ট করার চেষ্টা করবেন, যে আপনি নিজেকে নিজেকে ট্রাই করেন যে আপনি কতটা ধরতে পারেন অ্যাকচুয়ালি। তো দেখেন, যদি আপনি 10-এর ভেতরে সাপোজ আপনার পাঁচটা পাঁচটা হলো, মানে সেকশন 1-এ আপনার 10-এ পাঁচটা হলো, এই বাকি পাঁচটা কেন হলো না সেটা আপনাকে চেক করতে হবে। কারণ অনেকে আমরা কিন্তু আসলে অ্যানালাইসিস ছাড়া কিন্তু এগিয়ে যাই, একটার পর একটা টেস্ট দিতেই থাকি। তো এটা আসলে কোনো লাভ নেই। আপনি প্রথমে যেই কাজটা করবেন সেটা হলো, আপনাকে ওই যে পাঁচটা কেন ভুল গেল সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা কিভাবে করবেন? দেখবেন যে ক্যামব্রিজ বইয়ের একদম পেছনে, ক্যামব্রিজ বইয়ের একদম পেছনে কিছু ট্রান্সক্রিপ্ট আছে। অর্থাৎ যেই মানে কথোপকথন আপনি শুনেছেন, যে ডায়লগটা আপনি শুনেছেন, সেটা কিন্তু আপনি ক্যামব্রিজ বইয়ের শেষে লিখিত আকারে পাচ্ছেন। তো এই স্ক্রিপ্ট কেন দেয় তারা? তো আপনি যখন দেখবেন যে স্ক্রিপ্টে যা বলছে এবং অডিওটা যা শুনছেন, মনে করেন যে এটা এটা যদি আপনি রিলেট করতে পারেন একবার, তাহলে দেখবেন যে ও আচ্ছা আচ্ছা, এটা এটা বলেছিল, এরপরে এটা বলেছিল, আপনি নিজে থেকেই আসলে বুঝতে পারবেন। আর যতক্ষণ না নিজে থেকে বুঝতে পারছেন, ততক্ষণ আপনার লিসেনিংয়ে দক্ষতা আসবে না। তো আপনি যেটা একবার আপনি দিয়েছেন টেস্ট, সেটা আবার পরবর্তীতে আপনি একবার পড়লেন, একবার রিডিং পড়লেন, তারপরে ওইটা আবার শুনলেন, তখন কি হচ্ছে, একই জিনিস এখন আপনার চোখের সামনে ভেসে আসতেছে, বা আপনি বুঝতে পারছেন যে মূল কথোপকথনটা আসলে কী ছিল। তখন কিন্তু আপনার ওই ব্রেন ওইটা ক্যাচ করে ফেলবে। এবং এটা যদি আপনি রেগুলার করতে পারেন, তাহলে দেখবেন যে লিসেনিংয়ের এই কাজটা একদম ম্যাজিকের মতো আপনার কাজ করছে। ট্রান্সক্রিপ্টটা আসলে আমরা অনেকে অবহেলা করি। এটা হয়তো আপনি শুনে থাকবেন বা নাও শুনতে পারেন, কিন্তু এই কাজটা যদি আপনি করেন, এটা আমি করতাম, ঠিক আছে? আমি আসলে প্রথম দিকে আসলে লিসেনিংয়েও একটু সমস্যা হতো। মানে বিষয়টা হচ্ছে যে, যদিও আমি ছোটোবেলা থেকে ইংলিশ অনেক কিছু দেখেছি, বাট এখানে অনেক বিষয় আছে, যেমন প্যাটার্ন আসলে বিভিন্ন চেঞ্জ করে তারা, ডায়লগ মনোলগ বিভিন্ন কিছু প্লে করে। তো আমি দেখতাম যে আমার আমার ব্যান্ড 7.5, 8.5 এরকম আসছে, বাট আসলে নির্দিষ্ট কখনো স্টেবল ছিলাম না যে বারবার আমি এটাই পাবো। কারণ এক এক জায়গায় একটু প্রশ্ন ইজি হলো, একটু ভালো হতো, একটু কঠিন হলো, আবার একটু হার্ড হয়ে যেত। এই বিষয়টা আসলে রিমুভ করার জন্য যেটা করলাম সেটা হলো ট্রান্সক্রিপ্টগুলো ফলো করলাম, এবং এটা আসলে ম্যাজিকের মতো কাজ করা শুরু করলো। ঠিক আছে, আপনি সমস্ত প্যাটার্ন আপনি বুঝতে পারবেন যদি এই ট্রান্সক্রিপ্টগুলো ফলো করেন। তাহলে দেখবেন যে একদম ইজিলি, মানে আপনার কাছে মনে হবে লিসেনিং সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। তাহলে আমার সাজেশন থাকবে, যারা লিসেনিংয়ে আসলে অনেক প্রবলেম ফেস করছেন, তো প্রথমত আমি জোর দিতে বলবো হচ্ছে ট্রান্সক্রিপ্টে। কারণ আপনি এখন ওই রেডিও টেলিভিশন ওই সিরিজ দেখার টাইম নেই, আপনাকে ডুবে থাকতে হবে এক্সামের ভেতরে। অনেকে বলবে যে আপনি পডকাস্ট শুনেন, ইয়ে শুনেন, আসলে এগুলো শুনে তো লাভ নেই। ঠিক আছে, আপনার প্রশ্ন দেখবেন যে লিসেনিংয়ের যেই বিষয়গুলো, বিশেষ করে আইএলটিএস এর ক্ষেত্রে, সেটা কিন্তু একটু আলাদা, একটু ভিন্ন ধারা, একটু অন্যরকম বলে।
আপনি কোথাও আসলে এই পডকাস্টে এরকম শুনতে পাবেন না, বা কোনো মুভিতেও আসলে এভাবে বলবে না। সো ওটা আসলে করতে, এটা আসলে একটা হ্যাবিট তৈরি করা, এটা ইংলিশ শেখার জন্য হ্যাবিট হতে পারে, বাট মনে করবো যে আমি কাজ করবে কোনটা, সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ফলো করা, এটা অনুবাদ করা, এটা মানে একবার দেখবেন আবার না পড়ে শুনবেন, আবার ওই যে পড়ার সঙ্গে সঙ্গে ওটা শুনবেন, মানে আপনার চোখের আঙুল দিয়ে যখন আপনি মিলাবেন এই তথ্যগুলো, সেগুলো আবার আপনি শুনছেন, তখন কিন্তু কাজ করবে। আচ্ছা, দ্বিতীয়ত যেই কাজটা করতে বলবো সেটা হচ্ছে, আপনারা মনে করেন যে সাপোজ আপনার ক্যামব্রিজ শেষ হয়ে গেছে, ক্যামব্রিজ আপনি খতম করে ফেলেছেন, তারপরেও লিসেনিংয়ে কোনো ইমপ্রুভ আসেনি। তো তাদের জন্য বলছি যে অনেক দিন আসলে প্র্যাকটিস করার পরে আপনারা সেম বইটা আর ধরতে চান না, যে এই বই থেকে তো আমি সবই করেছি, এখন তো ধরতে গেলে আমি সবই ধরতে পারবো। এটা আসলে ভুল ধারণা। দ্বিতীয়ত যেই কথাটা বলবো আপনাকে, সেটা মানে আমি যেটা কথাটা বলছি সেটা ফলো করেন। যেমন আপনি এক কাজ করেন যে আপনি যখন একটা লিসেনিং দিচ্ছেন, ওই সেকশন আপনার টোটাল কমপ্লিট, তারপরে 7 দিন পরে আবার সেম সেম যেই টেস্টটা আপনি দিয়েছিলেন সেটাই আবার টেস্ট করেন, দেখবেন যে এইবার আরেকটু ভালো ধরতে পারছেন। আর ধরা শেখাটা মানে ধরাটাই শিখতে হবে আপনাকে প্রথমে, কারণ আপনি ধরতে পারছেন, যদিও এর আগে একবার দিয়েছেন বিধায় আপনি হয়তো ইজি মনে হচ্ছে, বাট এই জিনিসটাই লাগবে আপনাকে। ব্রেন যেই বিষয়টা জানতে চাচ্ছে যে আসলে আপনি একই কাজ করলে কিন্তু বিষয়টা রিপিট হলে কিন্তু আরও ভালো করে শিখতে পারবেন, ঠিক আছে? তো যেমন আমি একটু উদাহরণ যদি দিয়ে বলি, যে আপনি সাপোজ একটা হলিউড মুভি দেখলেন, প্রথমবারে দেখে যতটুকু বুঝবেন বা যতটুকু একজনের কাছে বলতে পারবেন, দ্বিতীয়বার মানে আপনি সাপোজ 7 দিন পর আবার ওই মুভিটা দেখলেন, আপনি পরবর্তী বলতে পারবেন যে এই দৃশ্যের পরে এই দৃশ্য আসবে, বা এই দৃশ্যের পরে এটা আসবে, মানে আপনি জানেন, কারণ অলরেডি একবার আপনি দেখে ফেলেছেন। তখন কি হচ্ছে, ব্রেনটা সিগন্যাল দিচ্ছে আগে থেকে যে এরপরে এটা আসবে। সো লিসেনিংয়ে যদি এই কাজটা করা যায়, আপনার দেখবেন সাইকোলজিক্যালি এই বিষয়টা আপনি ধরতে পারবেন, একটা অ্যান্সার আগে থেকে যখন বুঝতে পারবেন যে এরপরে এই ওয়ার্ডগুলো বলবে, কিছু কিছু ইঙ্গিত আপনাকে দিবে, তখন এটা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হিসেবে কাজ করবে। মানে আপনার লিসেনিং স্কিলসটা যে বাড়ছে, এটা কিন্তু অবশ্যই অটোমেটিকলি হবে, কারণ একই জিনিস আপনি বারবার করছেন, ওটা ব্রেন আপনাকে সিগন্যাল দিচ্ছে। তখন দেখবেন যে পরবর্তীতে যে কোনো ইংলিশই বা যে কোনো লিসেনিংয়ে আপনার কাছে একদম ইজি লাগবে, ঠিক আছে? এই কাজটা আপনারা করবেন যে একই টেস্ট আপনারা 2-3 বার দেওয়ার চেষ্টা করবেন। যদিও আপনার একবার হয়ে যায়, আবার এটা করবেন, হয়তো একটু গ্যাপ নিয়ে নিয়ে করবেন, কারণ গ্যাপ নিয়ে নিয়ে করলে বিষয়টা মনে থাকবে। যেমন আমরা ভোকাবুলারি মুখস্থ করি, যদি আপনি একবারেই সব ভোকাবুলারি মুখস্থ করতে চান, তাহলে কি হবে? হবে না। আপনাকে এক একটা ভোক্যাবুলারি, যদি আপনি 10টা ভোক্যাবুলারি ভালো করে শিখতে চান, ওটাকে আবার রিভিশন দিতে হবে 7 দিন পরে, আবার 7 দিন পরে রিভিশন দিবেন, বা 3 দিন পরে রিভিশন দিবেন, দেখবেন যে গ্যাপে গ্যাপে যেই শেখার একটা বিষয়, সেটা কিন্তু কখনোই মানুষ ভুলে না, বা ভুলতে মানে অত সহজে ভুলে না। আর একবার করলেন আর জীবনে করলেন না, ওইটা তো আর আপনি সেই বাধাটা আর আপনি পাচ্ছেন না, বা সেই ধরার বিষয়টা আর আপনি পাচ্ছেন না, তখন শিখবেন কিভাবে বলেন? সো একটা জিনিস আপনারা বারবার করবেন, দেখবেন যে লিসেনিংয়ে খুব মানে অনেক ডেভেলপ হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে লিসেনিংটা আপনি কখন করবেন, কখন আসলে সুইটেবল টাইম লিসেনিং প্র্যাকটিস করার জন্য। অনেকে আসলে বিভিন্ন কোনো রুটিন না মেনে আসলে ফলো করেন, এটা আসলে অনেকে বাসে চড়ার সময় করেন, তারপরে হচ্ছে অফিসে একটু ফাঁকে করেন। আসলে এইভাবে না করে আপনার একটা রুটিনে চলতে হবে, ঠিক আছে? লিসেনিংটা হচ্ছে এমন একটা ব্যাপার যেন আপনার মনোযোগটা থাকে, ঠিক আছে? সো সেই বিষয়টা কখন, আপনি যদি ভোরে উঠেন তো সবচেয়ে ভালো, যত ভোরে উঠতে পারবেন তত ভালো। তো ভোরে কোনো কাজ করার আগে, যে কোনো মানে কোনো ফার্স্ট যেই কাজটা হবে, আপনি হয়তো নামাজ পড়লেন, নামাজ পড়ার পর যেই কাজটা করতে পারেন, আপনি লিসেনিংটা করতে পারেন, ঠিক আছে? আর লিসেনিংটা করলে কি হবে, আপনার তখন মাথা একদম ফ্রেশ থাকবে, ঠান্ডা থাকবে, কোনো ঝাই ঝামেলা থাকবে না। আপনার সারাদিনের যেই মানে আপনার এনার্জিটা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে। সো প্রথমে যখন আপনি ইনপুট দিচ্ছেন, আপনি ইনপুট নিচ্ছেন একটা লিসেনিং, ইংলিশে ইনপুট নিচ্ছেন, তো আপনার দেখবেন যে এই যে শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্পিকিং স্কিলটাও বাড়বে, এটা এটা একটা জিনিস। তাছাড়া লিসেনিংয়ের যে ক্ষেত্র, সেটা হলো আপনার মনোযোগটা, মানে মনোযোগটা আসলে আপনার এক জায়গায় থাকবে। আপনি যখন প্রতিদিন একই কাজ করছেন, যে সকালে আমি লিসেনিং করছি, তখন মানে ব্রেইন ওটাকে আসলে সিগন্যাল হিসেবে ধরে নিবে যে এই ব্যক্তি নতুন একটা ভাষা আপনাকে মানে শেখাচ্ছে বা ইনপুট দিচ্ছে। তখন দেখবেন যে ওই যে স্কিলসটা কিন্তু আসলে অটোমেটিকলি বৃদ্ধি পাবে। সো আমি বলবো যে আপনারা যারা আসলে রুটিন না মেনে এই কাজটা করেন, তারা অবশ্যই এই রুটিনের ভেতর চলে আসেন, যে আপনি প্রতিদিন ডেইলি সকালে সকালে ডেইলি
আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিট আপনি অন্তত সময় দিবেন লিসেনিংয়ে একটানা। আচ্ছা, মানে টেস্ট আপনি যে কোনো সময় দিতে পারেন, ওটা আলাদা জিনিস, কিন্তু স্কিল বৃদ্ধি করার জন্য আপনি ক্যামব্রিজের এই অডিওগুলোই প্লে করেন, না দেখে করেন, জাস্ট তাদের কথাগুলো শুনেন, আপনার সামনে কোনো প্রশ্ন থাকার দরকার নেই। স্কিল বাড়ানোর জন্য আমি বলছি, যদি আপনি এই কাজটা করতে পারেন 15 থেকে 20 মিনিট, তাহলে ডেইলি যদি এই কাজটা করেন তাহলে অনেক 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 ইমপ্রুভ চলে আসবে। ঠিক আছে? কারণ এই সময় মাথাটা সবচেয়ে ঠান্ডা থাকে, সবচেয়ে ফ্রেশ থাকেন আপনি। সো এই কাজটা করলে দেখবেন যে লিসেনিংয়ে আর যে অ্যান্সারগুলো আছে, কারণ বুঝতে না পারলে তো আপনি অ্যান্সার ধরতে পারবেন না। আগে তো আপনাকে বুঝতে হবে যে তারা কি বলছে। টেকনিক পরের বিষয়, আগে আপনাকে ধরতে হবে বিষয়টা যে তারা কি বলছে অ্যাকচুয়ালি। সো তখন আপনি বুঝতে পারলে সব অ্যান্সারই আপনি ধরতে পারবেন। লিসেনিংয়ে কিন্তু 9 আউট অফ 9 পাওয়া সম্ভব। তারপর আরও একটা যে বিষয় আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে, অনেকের স্টাডি গ্যাপ আছে, অনেক দিনের পড়ালেখার সঙ্গে আসলে অতটা যোগাযোগ নেই, তো তারা আসলে কি করেন যে স্পেলিং মিস্টেক করে ফেলেন। কারণ ভুল হয়, বানান ভুল হয়। আপনার এখানে দেখেন লিসেনিংয়ে যেই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো স্পেলিং, কারণ এখানে আপনার 20টা গ্যাপস আসবে। সেকশন 1 থেকে 10টা, সেকশন 4 থেকে 10টা, তাহলে টোটাল 20টা গ্যাপস আপনার আসবে, শূন্য স্থান পূরণ যেটা বলা হয়। তো এখানে কিন্তু আপনাকে স্পেলিংগুলো ধরতে হবে, আপনাকে ওই ওয়ার্ডগুলো লিখতে হবে যেহেতু, সো স্পেলিং ভুল হলে কিন্তু কাটা। আপনি যদি ছোট্ট একটা লেটারও মিস্টেক করে ফেলেন না, আপনার ভুল হয়ে যাবে। সো লিসেনিংয়ে যেটা আসলে খুবই সিম্পল ওয়ার্ড তারা বলে, এবং সিম্পল ওয়ার্ডগুলোই অ্যান্সার হয়। তো অনেক সময় এই সিম্পল ওয়ার্ডগুলো স্পেলিং মিস্টেকের কারণে কিন্তু আমাদের ভুল যায়। তো তারা চেষ্টা করে যে আপনার স্পেলিং মিস্টেক যাক, সেরকম কিছু ওয়ার্ডও দিতে পারে। সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে খুব সুন্দরভাবে স্পেলিংগুলো শিখে নিতে হবে। যেমন এখানে আসলে মুখস্থ করার কোনো বিষয় আমি বলছি না, এটা জাস্ট হচ্ছে আপনি একবার দেখে নেবেন। খুব সাধারণ যেসব আহ, ওয়ার্ড, সেগুলোও কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো যেমন আপনার এখানে অনেক সাইলেন্ট লেটার থাকে, সেগুলো আসলে বলতে বলার সময় একরকম বলে, কিন্তু লেখার সময় কিন্তু অন্যরকম লিখতে হয়। তো সাইলেন্ট লেটার আছে কোথায় সেটা দেখতে হবে, এস বা ইএস কোথায় আছে, তারপরে হচ্ছে আপনার আই নাকি ওয়াই। যেমন আপনাদের ভুল হয়ে থাকে নাম্বারসের ক্ষেত্রে, যেটা হচ্ছে 14 না 40, তো তারা 14 বললো, আপনি 40 শুনলেন, কারণ এটা আসলে অনেক সময় তারা এভাবে বলে 13 না 30, 18 না 80। সো এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে আপনাকে মানে শোনার যেই বিষয়টা সেটা আপনাকে ডেভেলপ করতে হবে। সো এখানে আপনাকে সেই বাক্যগুলো বা সেই ওয়ার্ডগুলো আপনাকে দেখে নিতে হবে। একবার দেখে নিলেই কিন্তু আপনার আর ভুল হবে না, তখন বুঝতে পারবেন যে কোথায় কোথায় তারা ট্রিক্স করে, সেগুলো আপনি টেস্টের সময় জানতে পারবেন। তো আমি বলবো না যে আলাদা করে আপনাকে স্পেলিং শিখতে হবে, কারণ এখানে লাখ লাখ ওয়ার্ড আছে, কোনগুলো শিখবেন বলেন? তো খুবই সিম্পল এবং ইজি ওয়ার্ডগুলো তারা যেহেতু বলে, সো আপনি শুধু অনলাইনে যেমন বিভিন্ন মক টেস্ট দেখতে পারেন, সেখানে কিছু অ্যান্সার দেখতে পারেন, শুধু অ্যান্সারগুলো দেখবেন, লিসেনিংয়ের অ্যান্সারগুলো দেখবেন, অ্যান্ড ক্যামব্রিজের যেই অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো শুধু দেখবেন। তাহলে কি হবে, ক্যামব্রিজের যত অ্যান্সার আছে লিসেনিংয়ের সবগুলো একবার শুধু চোখ বুলিয়ে দেখবেন যে কী কী তারা বলেছিল, কী কী ওয়ার্ড আসলে কেমন করে বানানটা করতে হয়, জাস্ট চোখ বুলিয়ে দেখবেন, তাহলেই হবে। যেখানে দেখবেন যে ডাবল ই না ডাবল ওয়াই, আই নাকি ই, এম এন নাকি সাইলেন্ট টি, সো এই বিষয়গুলো দেখবেন। তাহলে দেখবেন যে আপনার এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর কখনো ভুল হবে না, কারণ খুব ইজি এবং সিম্পল ওয়ার্ডগুলোই তারা টেস্ট করবে। সো এর বাইরে থেকে আসলে খুব কম আসবে। আচ্ছা, তো এই কাজটা করতে পারেন আপনারা। আরও কিছু স্পেলিংয়ের কিছু ফাইল আছে, ওয়ার্ড ফাইল আছে, যেগুলো আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। দ্য লিসেনিং স্পেলিং মিস্টেক, যেসব মোস্ট কমন ওয়ার্ড আছে সেগুলোর উপর আর আলাদা কিছু পিডিএফ আছে, সেগুলো আপনার ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই কাজটা করতে পারেন, তাহলে দেখবেন যে স্পেলিং মিস্টেক আর কখনোই হচ্ছে না। আরও অনেক অনেক ভুল আপনারা করেন আসলে। আপনারা যখন টেস্ট করেন, লিসেনিং টেস্ট করেন, তখন আসলে টেস্ট করতেই থাকেন, মানে আনতাচে আসলে টেস্ট করতেই থাকেন। সো এই বিষয়টা করা যাবে না। আপনারা যদি লিসেনিং সেকশন 1-এ 10-এ 9 না পান, যতক্ষণ 9 না হয়, তাহলে দয়া করে পরেরটাতে আর যাবেন না, সেকশন 2-তে আর যাবেন না। আর সেকশন 2-তে যদি যতক্ষণ আপনি 8টা কারেক্ট না করতে পারেন, ততক্ষণ আপনি, আবারও বলছি, সেকশন 3-তে যাওয়া যাবে না। এই যে মানে কানে ধরলাম, মানে আপনাকে আমি মানে বোঝাচ্ছি যে কতটা গুরুত্বপূর্ণ এটা। আপনি সেকশন কমপ্লিট ছাড়া পরের সেকশনে আপনি পা বাড়াবেন না। এটা অনেকে আমরা করি যে সেকশন 1-এ 5টা হয়েছে, 2-তেও 4টা হয়েছে, 3-তে আরও 4টা হয়েছে, 4-এ তো আসলে কথাই নেই। সো এভাবে করলে তো হবে না, আপনাকে প্রত্যেকটা ধাপ পার করতে হবে। আপনার এক একটা লেভেল, এই লেভেলগুলো কমপ্লিট করেন।
আপনি টোটাল টেস্ট না দিয়ে শুধু লিসেনিং সেকশন ওয়ান নিয়ে পড়ে থাকেন, সবচেয়ে ইজিয়েস্ট সেকশন হচ্ছে সেকশন ওয়ান। এই সেকশন ওয়ানে যদি আপনি 10-9 না পান বা 10-10 না পান, তাহলে পরবর্তীতে যাওয়ার দরকার নেই। এবং যখন আপনি এই লেভেলগুলো কমপ্লিট করতে করতে যাবেন, দেখবেন যে এমনিতেই আপনার লিসেনিং স্কিলসটা ডেভেলপ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার একটা মানে ধাপ। আপনি জানেন যে সেকশন ওয়ান একটু ইজি, টু একটু হার্ড, থ্রি আর একটু হার্ড, ফোর আর একটু হার্ড। তার মানে বুঝতে পারছেন যে তারা প্রত্যেকটা 4টা ধাপে আপনাকে টেস্ট করে নিচ্ছে। তো আপনি প্রত্যেকটা ধাপ কমপ্লিট করে করে যান। আপনি একবারে কেন আসলে সব কিছু চাচ্ছেন বলেন? আপনার তোকে একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, তাই না? সো এই বিষয়গুলো আপনারা করবেন না কখনোই। এই মানে ভুলগুলো করবেন না, তাহলে দেখবেন যে আসলে লিসেনিং আপনার এক্সাম চলে আসছে কিন্তু মানে ভালো করে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। আরও যেই ভুলটা আমরা করি, অনেকে আসলে নিজেদেরকে ট্রেন দিই না, ঠিক আছে? আমরা মনে করি যে লিসেনিং হবে, আমার সামনে প্রশ্ন থাকবে, আমি অ্যান্সার দিয়ে দিব। এটা কখনোই চিন্তা করবেন না, কারণ প্রত্যেকটা লিসেনিংয়ের আগে কিন্তু আপনাকে 1 মিনিট বা 1.5 মিনিট সময় দিয়ে থাকে। কেন দেয়? আপনাকে ভালো করে প্রশ্নটা পড়ার জন্য এই সময়টুকু দিয়ে থাকে। আপনি যদি এই সময়টা না আসলে কাজে লাগান, তাহলে কখনোই আপনি লিসেনিংটা ধরতে পারবেন না বা অ্যান্সারগুলো ধরতে পারবেন না। কারণ কি চাচ্ছে, প্রশ্নে কি চাচ্ছে সেটা যদি আপনি বোঝার ক্ষমতা না রাখেন, তাহলে কখনোই ওই অডিও যতই শুনেন, আপনি একটার পর একটা আসলে হয়তো দুই একটা ধরতে পারবেন, বাট মেজরিটি পার্সেন্ট আপনার ছুটে যাবে। তো এই জন্য কিন্তু আপনাদের অনেক প্রবলেম হয়, আপনাদের 10-12টা হয় বাসায়। সো এই বিষয়গুলো আপনারা অ্যাভয়েড করবেন, যে আপনাকে কি করতে হবে, এই ট্রেনিংটাই নিজেকে দিতে হবে যে আমি যেন 1 মিনিটের ভেতরে টোটাল 10টা কোয়েশ্চেন আমি ভালো করে পড়তে পারি। এই কোয়েশ্চেন যদি আপনি না পড়তে পারেন, তাহলে আপনি বুঝবেন না যে তারা কি চাচ্ছে, অডিওতে কি বলতে পারে। সেই অনুমান বা ধারণা আপনার কিছুই থাকবে না। তখন আপনার মনে হবে যে লিসেনিং সেকশন এত হার্ড, এটা আসলে কল্পনার বাইরে, এটা আপনার মনে হবে। কিন্তু লিসেনিং সবচেয়ে ইজিয়েস্ট পার্ট আমি বলবো। যদি ধরতে পারেন, এখানে 9-9 পাওয়া সম্ভব আমি বলছি, কারণ এটা নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি 8 পাবো বা 8.5 পাবো বা 9 পাবো। ঠিক আছে? আপনাদের টার্গেট সবসময় বেশি থাকতে হবে। আপনার সাপোজ লাগবে 6.5, আপনি টার্গেট রাখবেন 7.5, 8। এখন দেখেন যে আপনাদের রেজাল্ট যদি একটু ভালো থাকে, তাহলে একটু যদি আপনার স্কলারশিপ পেতে চান, তাহলে আইএলসের রেজাল্টটা ভালো রাখেন। দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারছেন। এখন দেখেন, আমি ভার্সিটি অ্যাডমিশন ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না, যদিও এটা অফ টপিক। যাই হোক, আমি একটু বলি। যেমন একজনের রেজাল্ট হচ্ছে 6.5, তার কোয়ালিফিকেশন সব কিছু ঠিকঠাক আছে, সেও অ্যাপ্লাই করেছে, আপনারও সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি একটু এগিয়ে, তার থেকে আপনি 7 পেয়েছেন বা 7.5 পেয়েছেন। এখন সিট তারা আসলে বেশি নিবে না, আর একজনকে নিবে। তা কাকে নিবে? আপনাকে নিবে, আপনাকে বেছে নিবে, আর অন্যজনকে রিজেক্ট করে দিবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়গুলো, মানে সর্বোচ্চটা নিজেকে দেওয়ার চেষ্টা করেন, যে কোনো মতো আসলে পার হয়ে গেলাম, 6.5 পেয়ে খুশি হয়ে গেলাম। না, আপনাকে তো স্কলারশিপেরও ব্যবস্থা আছে। সো এই বিষয়গুলোর দিকে নজর দেন। ঠিক আছে? তাহলে দেখেন যে লিসেনিংয়ে যদি আমরা ভালো করতে পারি, তাহলে ওভারঅল ব্যান্ড স্কোর কিন্তু ভালো আসবে। সো আজকে আর বেশি কথা বলবো না। যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব এর সঙ্গেই থাকবেন। তাহলে দেখবেন যে আমি রেগুলার আপনাদের জন্য কিছু টিপস নিয়ে হাজির হচ্ছি, যেটা আপনাদের খুবই কাজে দিবে।